নমস্কার, আমি মিলন স্যার। যে সমস্ত ছাত্র ও ছাত্রীরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত আছো এবং যে সমস্ত অভিভাবকেরা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন বা যারা দেখছেন, তাদের প্রত্যেককে পাল একাডেমির পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে যে টপিক্সের উপর অ্যাকচুয়ালি এই ক্লাসটি শুরু হতে চলেছে, সেটি যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি বোর্ডে একটু লিখে রেখেছি। যে অধ্যায়ের উপর অ্যাকচুয়ালি শুরু হতে চলেছে সেটি হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট মিন্স সরণ, স্পিড মিন্স দ্রুতি, ভেলোসিটি মিন্স বেগ, অ্যাসিলারেশন মিন্স ত্বরণ অ্যান্ড রিটার্ডেশন মন্দন। তার মানে সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এবং মন্দন। এই যে অধ্যায়, এই অধ্যায়ের যে যে টপিকসগুলি তোমাদের একটু বুঝতে হবে এবং জানতে হবে, তার প্রত্যেকটি বিষয় আমি একটু লিখে রেখেছি। তোমরা যদি খেয়াল করো, প্রথমে ডিসপ্লেসমেন্টস মিন্স সরণ। সরণ কি এই সম্বন্ধে আমরা বুঝবো। তারপরে আসবো আমরা স্পিড মিন্স দ্রুতি কি, তারপরে দ্রুতির প্রকারভেদ, তারপরে ভেলোসিটি বা বেগ কি, বেগের প্রকারভেদ, তারপরে আমরা অ্যাসেলারেশন মানে ত্বরণ, ত্বরণ কাকে বলে সেই বিষয়টি বুঝবো। তারপরে মন্দন কি সেই বিষয়ে আমরা জানবো। রিটার্ডেশন, যার ইংরেজি অর্থ। এই যে প্রত্যেকটি টপিকস আমি লিখে রেখেছি, এই প্রত্যেকটির আমরা জানবো রাশি। তার মানে এরা স্কেলার রাশি না ভেক্টর রাশি, এই নিয়ে একটু আলোচনা করব। এবং প্রত্যেকের একক কি, ইউনিট কি এবং মাত্রা কি, এই বিষয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা একটু বুঝে নিই এই যে ডিসপ্লেসমেন্টস মিন সরণ কি, বা সরণ কাকে বলে, বা কোনো বস্তুর সরণ বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়। সরণ হলো কোনো একটি বস্তু কণার নির্দিষ্ট দিকে যদি সে অবস্থার পরিবর্তন করে বা স্থান পরিবর্তন করে থাকে, তাহলে তাকে বলা হবে যে সেই বস্তুটি সরণ হয়েছে। সাপোজ মনে করো এই একটা বস্তু কণা, মনে করো এটা হলো একটা বস্তু কণা। এই বস্তু কণাটা এ পজিশন থেকে যখন বি পজিশনে আসবে, সাপোজ মনে করো এ পজিশন থেকে বি পজিশনে যখন এলো এই বস্তু কণাটা, তার মানে একটি বস্তু কণা একটা নির্দিষ্ট অভিমুখে বা নির্দিষ্ট দিকে যখন সে স্থান পরিবর্তন করেছে, এখন যে স্থান পরিবর্তন যে করলো এই বস্তুটা স্থান পরিবর্তন করা কথার অর্থ কিন্তু সে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে। এই যে নির্দিষ্ট যে দূরত্বটা, এই দূরত্বকে বলা হয় অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট মিন্স সরণ। এখন এখান থেকে আরেকটি মজার বিষয় হলো, যেটা একটু খেয়াল করতে হবে তোমাদের। এই যে এই অবস্থান থেকে যখন বি অবস্থানে গেছে এই বস্তু কণাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বস্তু কণা। এটা হচ্ছে বস্তু কণা, তাই না? এটা কিন্তু বস্তু কণা। আর এটা হচ্ছে এ অবস্থান, আর এটা হলো বি অবস্থান, তাই না? এখন এই অবস্থান থেকে বি অবস্থানে এই বস্তু কণাটা কতভাবে কতভাবে যেতে পারে একটু খেয়াল করো। কতভাবে যেতে পারে? এ সরাসরি স্ট্রেট ভাবে যেতে পারে। তার মানে কি, একদম সরল রেখা সোজাসুজি যেতে পারে, কিংবা সে বক্রপথেও যেতে পারে। এই বস্তু কণাটা দেখা গেল যে এইভাবে এসে এইভাবে আসতে পারে, যেতেই পারে। কখনো দেখা গেল সে এইভাবে এসে এখানে এইভাবে এসে যেতে পারে, আবার দেখা গেল সে এইভাবেও যেতে পারে। এই যে বিভিন্নভাবে তার যে চলার পথ এবং বিভিন্ন পথে চলার যে সরণ, সেই সরণটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই বস্তুর মধ্যে দূরত্ব। তার মানে আমাদের এখান থেকে যখন সে সরল রেখাতে যাচ্ছে, একদম স্ট্রেইট যাচ্ছে, তখন কিন্তু
একটু খেয়াল করতে হবে যে প্রত্যেকের স্মরণ মানে এই বস্তুকণার স্মরণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা। যখন সে সোজাসুজি পথ যাবে তখন কিন্তু এখানে অ্যাকচুয়ালি ধরে নাও এটা 10 মিটার পথ অতিক্রম করলো। যেমন সে বক্র পথে যাচ্ছে, এটা মনে করো 15 মিটার পথ অতিক্রম করলো, এটা মনে করো 20 মিটার পথ, এটা মনে করো 25 মিটার পথ। তার মানে একটি বস্তুকণা যখন ডিসপ্লেসমেন্ট হয় তখন কিন্তু তার স্মরণ অ্যাকচুয়ালি মানে ডিসপ্লেসমেন্ট বিভিন্ন হতে পারে। এ থেকে বি অবস্থানে পৌঁছানোর জন্য সে বিভিন্ন দূরত্ব অতিক্রম করতে পারে। যখন এইভাবে যাবে এ থেকে বিতে, তখন সাপোজ আমরা ধরেছি যে 25 মিটার, যখন এই স্ট্রেইট যাবে তখন এ থেকে বি এর দূরত্ব কিন্তু 10 মিটার। আবার যখন এইভাবে বক্ররেখাতে যাচ্ছে তখন কিন্তু 15 মিটার। আবার এইভাবে যখন বক্ররেখাতে যাচ্ছে বস্তুকণাটা এ থেকে বি অবস্থানে, তখন কিন্তু তার স্মরণ আলাদা। তাহলে এখান থেকে বোঝা গেল আশা করি যে একটা বস্তুকণার স্মরণ বিভিন্নভাবে হতে পারে এবং প্রত্যেক ক্ষেত্রে স্মরণের মান বা ভ্যালুটা আলাদা দেয়। বোঝা গেছে? তার মানে এখন আমরা সরাসরি বলতে পারি যে কোনো বস্তুর স্মরণ বলতে বোঝাবে সেই বস্তু একটা নির্দিষ্ট অভিমুখে বা নির্দিষ্ট দিকে কতটা দূরত্ব অতিক্রম করেছে, সেটা হচ্ছে এই বস্তুকণার স্মরণ। যেহেতু স্মরণের একটি নির্দিষ্ট দিক বা অভিমুখ আছে এবং একটি মান আছে। সো স্মরণ একটি ভেক্টর রাশি। স্মরণ হলো হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই না? তাহলে স্মরণ স্মরণ হলো ভেক্টর রাশি। স্মরণ হলো একটা ভেক্টর রাশি। বোঝা গেল? স্মরণ হলো একটি ভেক্টর রাশি। এইবার স্মরণের এককটা কি? স্মরণের একক দেখো, স্মরণের একক, এই যে একক একটা আমাদের সিজিএস পদ্ধতি অনুযায়ী হবে, একটা সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই পদ্ধতি অনুযায়ী। এই দুটো পদ্ধতি উপর মেনে চলে। তাহলে স্মরণ একটি ভেক্টর রাশি। স্মরণের একক দু ধরনের আছে, একটা হচ্ছে এসআই একক, একটা সিজিএস একক। যেহেতু দূরত্ব তোমরা যখন প্রথম অধ্যায়টি পড়েছ, পরিমাপ পদ্ধতি এবং একক যে অধ্যায়টি পড়েছ, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি দূরত্বের একক কিন্তু মিটার ছিল, যেটা আমাদের এসআই সিস্টেম ইন্টারন্যাশনাল পদ্ধতিতে মাপা হয়। এসআই এককে আমরা সবসময় ধরি মিটার, তাই না? তাহলে এটা হচ্ছে মিটার, এসআই পদ্ধতিতে মিটার, এবং সিজিএস সবসময় নির্দেশ করে সেন্টিমিটার। তার মানে বুঝে গেল স্মরণ একটি ভেক্টর রাশি, স্মরণের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার এবং এসআই একক হচ্ছে মিটার, তাই না? এবার এর মাত্রাটা কি? স্মরণের মাত্রা কি? স্মরণের মাত্রা, দেখো স্মরণের মাত্রা যদি আমরা মাত্রা সম্বন্ধে একটু চিন্তা করি তাহলে কি আসবে? আমরা কি জানি দৈর্ঘ্যের যে মাত্রা একক তো মিটার, মিটার অথবা সেন্টিমিটার, আমাদের সিজিএস আর এসআই যদি আমরা একটু ধরি। কিন্তু দৈর্ঘ্যের মাত্রা তোমরা সকলেই জানো, দৈর্ঘ্য অ্যাকচুয়ালি হচ্ছে লেন্থ। এই যে লেন্থ, এটা হচ্ছে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্মরণ যেহেতু এক স্থান থেকে অপর স্থানে যখন স্থান পরিবর্তন করে, যে দূরত্বটা অতিক্রম করে, এই দূরত্ব কিন্তু অ্যাকচুয়ালি একটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটাই হচ্ছে তার মাত্রা, অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা এল বা লেন্থ। তার মানে এর মাত্রা হচ্ছে এল। তাহলে স্মরণের মাত্রা হচ্ছে আমাদের এল। আশা করি স্মরণ নিয়ে তোমাদের এখানে কারো সমস্যা নেই। আমরা বুঝতে পারলাম স্মরণ কাকে বলে, স্মরণ কতভাবে হতে পারে, স্মরণ একটি ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি বলেছি? স্মরণের একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার, এবং স্মরণের মাত্রা এল। কেন এল হলো? কারণ একটা বস্তুকণা এই অবস্থান থেকে যখন বি অবস্থানে এসেছে, সেই যে একটা দূরত্ব অতিক্রম করেছে, এই দূরত্ব অ্যাকচুয়ালি তার দৈর্ঘ্য বা লেন্থ, সেই জন্য এর মাত্রা এল। বোঝা গেছে? এবার আসি আমরা স্পিড যেটা আছে দ্রুতি। দেখো এই যে দ্রুতি আর ভেলোসিটি, স্পিড আর ভেলোসিটি, এই দুটোর মধ্যে একটু তোমাদের ডিফারেন্স আছে। আর এই দুটো একটু তোমাদের সুন্দরভাবে বুঝতে হবে বেসিকটা। স্পিড হলো বা দ্রুতি হলো, দ্রুতিতে সবসময় তোমাদের মনে রাখতে হবে যে
যেটাকে বলা যায় দিক নিরপেক্ষভাবে থাকতে হবে। দিক নিরপেক্ষ, এই যে দিক নিরপেক্ষ, দেখো দিক নিরপেক্ষ, দিক নিরপেক্ষ তার মানে কি, এ কোনো নির্দিষ্ট দিক নিয়ে চলবে না। দিক অথবা অভিমুখ কথাটার অর্থ একই। যখন দ্রুতিটা আমরা আসবো স্পিড, এই যে স্পিড মিন্স দ্রুতি, ওকে, স্পিড মিন্স হচ্ছে দ্রুতি। এখন এই দ্রুতি সবসময় কি হবে, দিক নিরপেক্ষ, যার দিক বা অভিমুখ নেই, সেটা হচ্ছে দ্রুতি। কিন্তু কাকে বলে, যদি কোনো বস্তুকণা সময়ের সাপেক্ষে, সময় সাপেক্ষে দেখো, সময় সাপেক্ষে যতটা দূরত্ব অতিক্রম করবে, সময়ের সাপেক্ষে যতটা দূরত্ব অতিক্রম করবে, তাকে বলা হয় সেই বস্তুকণার স্পিড বা দ্রুতি। তার মানে দূরত্ব ইকুয়াল টু আমরা লিখতে পারি মোট দূরত্ব, মোট দূরত্ব বাই সময়, তাই না? মোট দূরত্ব বাই সময়। তার মানে কি, কোনো বস্তুকণা সময় সাপেক্ষে যতটা দূরত্ব অতিক্রম করে বা যতটা দূরত্ব যায়, তাকে বলা হয় সেই বস্তুকণার অ্যাকচুয়ালি স্পিড বা দ্রুতি। কিন্তু দূরত্বতে তোমাদের সবসময় মনে রাখতে হবে যে এই দ্রুতি দিক নিরপেক্ষ, যে কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ মেনশন করে না, ও কোনো ডিরেকশন মেনশন করে না, শুধু মোট দূরত্বটাকে নিয়ে চলবে, সেটা সময় সাপেক্ষে। তাহলে দ্রুতির যেহেতু কোনো দিক বা অভিমুখ নেই, সেহেতু কি দ্রুতি একটি স্কেলার রাশি, তাই না? তাহলে দ্রুতি হলো একটি স্কেলার রাশি, স্কেলার রাশি, দ্রুতি হলো একটি স্কেলার রাশি, তাই না? আমরা জানলাম। এখন এখান থেকে আমরা দ্রুতি ইকুয়াল টু কি জানি, দ্রুতি ইকুয়াল টু মোট দূরত্ব বাই সময় যেহেতু জানি, এর মাত্রাটা নির্ণয় করার আগে আমরা একটু সিজিএস এবং এসআই পদ্ধতিতে আগে এককটা একটু জেনে নিই। সিজিএস আর এসআই এককটা জেনে নিই। দেখো সিজিএস এবং এসআই একক, যেহেতু সময় সাপেক্ষে বলেছি, সময় সাপেক্ষে বলেছে, দেখো এখানে যদি আমরা একটু চিন্তা করি, দূরত্ব, দূরত্বের একক অলওয়েজ কি হবে, দূরত্ব মানে দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আর সময়ের একক মোট দৈর্ঘ্য মানে দূরত্বের একক অ্যাকচুয়ালি মিটার, এসআই, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। এই কথাটাকে আমরা লিখতে পারি মিটার অবলিক সেকেন্ড, এই অবলিক মানে অ্যাকচুয়ালি ভাগ, মিটার অবলিক সেকেন্ড। অথবা এই কথাটাকে আমরা লিখতে পারি, এই ভাগ যখন উল্টে যাবে তখন এটাকে আমরা লিখতে পারি মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, যখন উপরে যায় তখন কিন্তু ইনভার্সে চলে আসে, মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। তার মানে এই যে কথাটা, এই কথাটার একটা অর্থ মিটার অবলিক সেকেন্ড, অথবা এই কথাটারই আর একটা অর্থ মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। তার মানে এসআই পদ্ধতির দ্রুতির একক হচ্ছে মিটার অবলিক সেকেন্ড, মিটার অবলিক সেকেন্ড অথবা মিটার অবলিক সেকেন্ড ইনভার্স। বোঝা গেছে? যদি আমরা সিজিএস এ যাই, শুধু কি হবে, দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার আর সময়ের একক তো সেকেন্ডই হবে, তাহলে সেন্টিমিটার অবলিক সেকেন্ড অথবা সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, যেটা দিবে সেটাই অ্যাকুরেট, কাটবে না। তাহলে দ্রুতি হলো কি স্কেলের রাশি, দ্রুতির একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার অবলিক সেকেন্ড এবং এসআই মিটার অবলিক সেকেন্ড জানলাম। এখন এখন হচ্ছে এই যে দ্রুতির মাত্রাটা কি, দ্রুতির মাত্রা দেখো, যেহেতু আমরা দ্রুতি ইকুয়াল টু কি জানি, একটু মুছি, দেখো এখানে করবো আমরা, দ্রুতি ইকুয়াল টু আমরা জানি মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য মানে অ্যাকচুয়ালি লেন্থ, মোট দৈর্ঘ্য মিনস হচ্ছে লেন্থ। তার মানে দৈর্ঘ্যের মাত্রা যেহেতু এল, আর সময়ের মাত্রা ইকুয়াল টু, সময় আমরা টি ধরি, সময়ের মাত্রা কিন্তু টি আর সময়ের একক কিন্তু সেকেন্ড, দুটোর মধ্যে কখন মিক্স যেন না হয়, সময়ের মাত্রা টি, সময়ের একক সেকেন্ড। তাহলে দূরত্বের মাত্রা এল এবং সময়ের মাত্রা টি, তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি না, এল ইন্টু টির পাওয়ার উপরে যখন যাবে -1 মানে টি ইনভার্স এল ইন্টু টির পাওয়ার -1, তাই না? তোমরা সূচক করেছো, সূচকের যদি অধ্যায়টা করে থাকো অঙ্কের, তাহলে তোমরা বুঝতে পারবে, যখন 1/1 কোন একটা সংখ্যা, যেমন এটা 1/t,
তার মানে কি উপরে এল গুণ হিসেবে ছিল এল ইন্টু 1/t। এই 1/t যখন যায় তখন কিন্তু উপরে টির পাওয়ার -1 হয়ে যায়। তোমরা সূচকে দেখবা যে এই নিয়মটি অ্যাকচুয়ালি আছে। তার মানে আমরা জানলাম এর মাত্রা ইকুয়াল টু এল ইন্টু টি ইনভার্স। তাহলে দূরত্ব নিয়ে কারো কোথাও সমস্যা নেই। দূরত্ব কি জানলাম, দূরত্ব কোন রাশি সেটা জানলাম, দূরত্বের একক এবং দূরত্বের মাত্রা। এইবার এখান থেকে আমরা আরেকটু জানবো দূরত্বের প্রকারভেদ। আছে না দূরত্বের প্রকারভেদ? দূরত্ব দু ধরনের, একটা হচ্ছে সমদূরত্ব আর একটা হচ্ছে অসমদূরত্ব। সমদূরত্ব কাকে বলে? সমদূরত্ব হলো কোনো বস্তুকণা বা গতিশীল বস্তুকণা আমরা ধরতে পারি, কোনো বস্তুকণা অথবা কোনো গতিশীল বস্তুকণা নির্দিষ্ট সময় সাপেক্ষে যদি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, কোনো গতিশীল বস্তুকণা নির্দিষ্ট সময় সাপেক্ষে যদি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো সমদূরত্ব। আর অসমদূরত্ব হচ্ছে কোনো গতিশীল বস্তুকণা নির্দিষ্ট সময় অবকাশে ভিন্ন ভিন্ন দূরত্ব যদি অতিক্রম করে তাহলে তাকে বলবো আমরা অসমদূরত্ব। দেখো কথাটা একটু বুঝিয়ে দিই তোমাদের। যেহেতু একটা হচ্ছে তোমাদের কোনো গতিশীল বস্তুকণা নির্দিষ্ট সময় অবকাশে নির্দিষ্ট দূরত্ব গেলে সেটা হচ্ছে সমদূরত্ব, এবং অসমদূরত্ব নির্দিষ্ট সময় অবকাশে যদি ভিন্ন ভিন্ন দূরত্ব যায় সেটা হচ্ছে আমাদের অসমদূরত্ব। এবার সাপোজ মনে করো যে কোনো বস্তুকণা, মনে করো যে কোনো বস্তুকণা, ওকে, কোনো বস্তুকণা এই যে টি1 সময় অবকাশে যদি x1, দেখো টি1 সময় অবকাশে যদি x1 দূরত্ব যায়, তাই না? দেখো অসম দূরত্বটা একটু বোঝো। টি1 সময় অবকাশে যদি x1 দূরত্ব যায়, আবার টি2 সময় অবকাশে যদি x2 দূরত্ব যায়, কারণ নির্দিষ্ট সময় অবকাশে ভিন্ন ভিন্ন দূরত্ব অ্যাকচুয়ালি অতিক্রম করাটা হচ্ছে আমাদের অসমদূরত্ব। আবার টি3 সময় অবকাশে যদি সে x3 দূরত্ব যায়, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমাদের মোট দূরত্ব কত হয়, সরি যেটা হচ্ছে গড় দূরত্ব হবে অ্যাকচুয়ালি। তাহলে গড় দূরত্ব আমাদের দাঁড়াবে গড় দূরত্ব। এই গড় দূরত্বের হিসাবটা একটু তোমাদের লাগবে। গড় দূরত্ব সেক্ষেত্রে কি হবে? গড় দূরত্ব ইকুয়াল টু কি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। দেখো মোট সময়, ওকে। তাহলে গড় দূরত্ব ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট সময় আমাদের দেখো কত, টি1 টি2 টি3। তাহলে আমরা যদি এটা একটু মোট সময় টি1 প্লাস টি2 প্লাস টি3 মোট সময়, এবং ভিন্ন ভিন্ন দূরত্ব কত, একটা x1 প্লাস x2 প্লাস x3। এই হচ্ছে তোমাদের গড় দূরত্বের অ্যাকচুয়ালি গাণিতিক যে ইকুয়েশন, সেটা হচ্ছে এটা। যখন আমরা গড় দূরত্ব বের করব তখন আমাদের ফর্মুলা সবসময় মনে রাখতে হবে যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আর এইটাই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু অসম দূরত্ব। বোঝা গেছে? তাহলে দ্রুতি এবং দূরত্বের প্রকারভেদ নিয়ে আর কারো কোথাও সমস্যা নেই। এইবার আসবো আমরা ভেলোসিটি। দেখো বেগ কি, এবার একটু আমরা আসি বেগ, এটা আমি মুছে দিচ্ছি। দেখো বেগ নিয়ে যদি আমরা ভেলোসিটি নিয়ে এবার একটু আলোচনা করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে। দেখো ভেলোসিটি ইকুয়াল টু ভেলোসিটি মিন্স বেগ, তাই না? ভেলোসিটি মানে হচ্ছে বেগ, ওকে। বেগ সমান সমান, আগে আমরা একটু সংখ্যাটা বলে নিই। সংজ্ঞা যেহেতু আমাদের জানতে হবে যে বেগের সংজ্ঞা অ্যাকচুয়ালি কি। বেগ কাকে বলে? বেগ হলো কোনো বস্তুকণা সময়ের সাপেক্ষে যদি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে বা অবস্থার পরিবর্তন করে তাহলে তাকে বলা হবে সেই বস্তুকণার ভেলোসিটি বা বেগ, ওকে।
তার মানে বেগ ইকুয়াল টু কি, বেগ ইকুয়াল টু কি, এই যে এখান থেকে যদি আরেকটু আমরা সোজাভাবে বলতে চাই যে কোনো বস্তুকণা নির্দিষ্ট অভিমুখে সময় সাপেক্ষে যে দূরত্বটা অতিক্রম করে বা অবস্থার যে পরিবর্তন সেটা হচ্ছে বেগ। এখন এই যে বস্তুকণার যে স্থান পরিবর্তন বা যে দূরত্বটা যে অতিক্রম করলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি সরণ, তাই না? সেটা কিন্তু অ্যাকচুয়ালি সরণ। তার মানে যদি আমরা এখন এখান থেকে সোজাভাবে বলতে চাই যে অ্যাকচুয়ালি বেগ কি, বেগ হলো কোনো গতিশীল বস্তুকণার এই যে সময় সময় সাপেক্ষে সরণের যে হার, তাই না? সরণের যে হার তাকে বলা হয় বেগ। যেহেতু বস্তুকণাটি যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্ব অ্যাকচুয়ালি সরণ, তার মানে কোনো বস্তুকণার সময় সাপেক্ষে সরণের হারকে বলা হয় হচ্ছে বেগ। বোঝা গেছে? তাহলে বেগ যেহেতু একটি নির্দিষ্ট অভিমুখে চলছে তার মানে তার দিক বা অভিমুখ এবং বেগের একটি মান আছে। সো বেগ একটি ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ বেগের দিক বা অভিমুখ এবং বেগের মান আছে, সেই জন্য বেগ একটি ভেক্টর রাশি। এখন বেগের যদি আমরা একটি ইউনিট আলোচনা করি, বেগের একক, দেখো বেগের একক আমরা কি জানি, বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, তাই না? সরণের সরণের একক কি ছিল? সরণের একক যেমন ছিল মিটার, এসআইতে পদ্ধতি ছিল, এসআই পদ্ধতিতে যেহেতু মিটার, তাহলে আমরা বসাবো সরণের একক, সরণের একক বাই সময়ের একক, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাই না? সেটাই তো বেগের একক। তাহলে বেগ ইকুয়াল টু সরণ বাই সময় যদি হয়, তার মানে সরণের একক বাই সময়ের একক। সরণের একক হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার আর সময়ের হচ্ছে সেকেন্ড। তাহলে এইটা যদি আমরা করি, এর আগেও আমি দেখিয়েছি, এটা মিটার অবলিক সেকেন্ড অথবা এটাই মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স আই, এটা কিন্তু এসআই পদ্ধতিতে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এসআই পদ্ধতি অনুযায়ী। এখন সিজিএস পদ্ধতিতে অনুযায়ী যদি করি তাহলে কি হবে, সেন্টিমিটার অবলিক সেকেন্ড বা এইটাই সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, তাই না? তার মানে আমাদের বেগের যে একক, বেগের একক এবং দ্রুতির একক দুটোই সমান, তাই না? শুধু ডিফারেন্স, বেগ একটি ভেক্টর রাশি, দ্রুতি একটি স্কেলার রাশি। এখন আসি আমরা বেগের মাত্রা নিয়ে। বেগের মাত্রা দেখো, বেগের মাত্রা ইকুয়াল টু কি, আমি এগুলো একটু মুছি। বেগের মাত্রা ইকুয়াল টু কি, বেগের মাত্রা মানে কি, সরণের মাত্রা বাই সময়ের মাত্রা, সরণের মাত্রা বাই সময়ের মাত্রা। সরণ আমরা কি জানি, সরণের মাত্রা ইকুয়াল টু জানি আমরা কি, এল, তাই না? সরণের মাত্রা ইকুয়াল টু এল বাই সময়ের মাত্রা আমরা জানি টি, সময়ের মাত্রা টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এল ইন্টু টির পাওয়ার -1, অর্থাৎ বেগের মাত্রা এল ইন্টু টির পাওয়ার -1। তার মানে কি, দ্রুতির সাথে কিন্তু আমাদের বেগের যে রিলেটেড অনেকটাই সেম, শুধু আমাদের ডিফারেন্স, বেগ হলো ভেক্টর রাশি এবং দ্রুতি হলো আমাদের স্কেলার রাশি। তাহলে তোমাদের স্টার্টিং সরণ, দ্রুতি, দ্রুতির প্রকারভেদ এবং বেগ নিয়ে কোনো সমস্যা নেই। এখন এই যে বেগ, বেগকে এবার দুভাগে ভাগ করা যায়। বেগের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। সমবেগ কাকে বলে এবং অসমবেগ কাকে বলে, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। সমবেগ হলো, মনে করো কোনো একটি বস্তুকণা সময়ের যদি তার বেগের পরিবর্তন না করে, কোনো একটি বস্তুকণা যতটা সময় যাক না কেন, যত সময় অতিবাহিত হোক না কেন, সে সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তনটা হবে না, তাকে আমরা বলবো সমবেগ। আর অসমবেগ মানে কোনো বস্তুকণা বা কোনো গতিশীল বস্তুকণা সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন করবে, সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন হবে, মানে যতটা সময় যাবে ওই সময় যত যাচ্ছে তত বেগের পরিবর্তন করতেছে। দেখা গেল যে প্রত্যেকটি মুহূর্তে বা প্রতি মুহূর্তে সে বেগের পরিবর্তন করতে পারে, তাকে বলা হচ্ছে অসমবেগ। ক্লিয়ার? তাহলে বেগ নিয়ে আরো কোথাও সমস্যা নেই। এইবার আসি আমরা অ্যাসিলারেশনস মিন্স ত্বরণ। এবার ত্বরণ নিয়ে একটু আলোচনা করি। দেখো ত্বরণ একদম সোজা, ত্বরণ অ্যাসিলারেশনস
এটা হচ্ছে আমাদের ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ, এই যে হলো ত্বরণ বা অ্যাসিলারেশন। ত্বরণ ইকুয়াল টু, ত্বরণ হচ্ছে কোনো গতিশীল বস্তুকণা বা কোনো বস্তুকণার সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হবে ত্বরণ। তার মানে সময় সাপেক্ষে বেগের বৃদ্ধিকে বলা হচ্ছে, বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তাহলে সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি, তাই না, বেগ বৃদ্ধির হার। এটা অ্যাকচুয়ালি হারটা না লিখে এইভাবে লিখি, বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি বাই সময়, বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে ত্বরণ ইকুয়াল টু বেগ বৃদ্ধি বাই সময়। তার মানে সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির যে হার তাকে বলা হচ্ছে ত্বরণ। ত্বরণের উল্টা হচ্ছে আমাদের মন্দন। এ যদি বৃদ্ধি করে তাহলে মন্দনে হ্রাস করবে। তার মানে মন্দন ইকুয়াল টু, মন্দন, মন্দন মিন্স হচ্ছে রিটার্ডেশন। মন্দন ইকুয়াল টু বেগ হ্রাস, বেগ হ্রাস বাই সময়। মন্দন হলো সময় সাপেক্ষে বেগ হ্রাসের হারকে, কোনো গতিশীল বস্তুকণা সময় সাপেক্ষে বেগ হ্রাসের হারকে বলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মন্দন। বোঝা গেছে? যেহেতু ত্বরণ হচ্ছে আমাদের বেগ বৃদ্ধির হার, তাহলে এখান থেকে আমরা একটু একক আগে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। দেখো ত্বরণের একক কি? বেগের একক, বেগের একক কি ছিল? সিজিএস বা এসআই পদ্ধতিতে আমরা প্রথমে এসআইটা হিসাব করি। এসআই পদ্ধতিতে বেগের ছিল কি? মিটার অবলিক সেকেন্ড। বেগের একক মিটার অবলিক সেকেন্ড বাই সময়ের একক কিন্তু সেকেন্ড, সময়ের একক কিন্তু সেকেন্ড। দেখো এখানে কিন্তু মিটার অবলিক সেকেন্ড বাই সেকেন্ড। এখন এটা যদি আমরা করি তাহলে এটা মিটার বাই সেকেন্ড ইন্টু এটা নিচে কিছু নেই, এক থাকবে, তখন একটা কোথায় যায়? উপরে যাবে, আর এসটা আমাদের নিচে আসবে, এসটা আমাদের নিচে আসবে। এটা যদি আমরা গুণ করি মিটার, ওকে মিটার বাই সেকেন্ড, আর সেকেন্ড গুণ করলে সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা হচ্ছে আমাদের মিটার অবলিক সেকেন্ড স্কোয়ার, মিটার অবলিক সেকেন্ড স্কোয়ার। তার মানে ত্বরণের একক এসআই একক, এটা কিন্তু অ্যাকচুয়ালি এসআই একক, এসআই, ত্বরণের এসআই একক হচ্ছে আমাদের মিটার অবলিক সেকেন্ড স্কোয়ার। সেম ভাবে যদি মন্দনটা আমরা করি, মন্দনটা যদি আমরা করি একই আসবে, শুধু আমাদের দাঁড়াও এখানে আমরা এসআই করলাম, এবার সিজিএসটা যদি বের করি, এটা হচ্ছে এসআই, তাহলে সিজিএস এর হিসাবটা করে নিই। সিজিএস আমাদের শুধু হচ্ছে সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কয়ার, হিসাবটা একই, এটা মিটার দিয়ে করলে আসবে মিটার অবলিক সেকেন্ড স্কয়ার। এসআই এবং সিজিএস এ যখন যাব সেন্টিমিটার নিব, শুধু সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কয়ার। এখন বন্ধনের ক্ষেত্রে যদি আমরা আসি, সেম একই আসবে। এসআই যদি করি তাহলে হচ্ছে মিটার অবলিক সেকেন্ড বাই সেকেন্ড যদি করি, এই ক্যালকুলেশনে সেই দাঁড়াবে, এটা ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে কিন্তু মিটার অবলিক সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে আমাদের দাঁড়াবে সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কয়ার। তার মানে ত্বরণ এবং মন্দন, এই যে দুটো রাশি, এই দুটো রাশির একক হচ্ছে আমাদের সেম। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কয়ার এবং এসআই পদ্ধতিতে মিটার অবলিক সেকেন্ড স্কয়ার, দুটো রাশির একক এক। এখন ত্বরণ এবং মন্দন, ত্বরণ এবং মন্দন এদের কি, এরা অ্যাকচুয়ালি কোন রাশি? এরা হচ্ছে ভেক্টর রাশি। ত্বরণ এবং মন্দন হলো ভেক্টর রাশি, কারণ এরা একটি নির্দিষ্ট অভিমুখের সাথে একটা মান নিয়ে চলে। তার মানে এদের মান ও অভিমুখ, এবং মান ও অভিমুখ দুই আছে অ্যাকচুয়ালি, সেই জন্য এরা হচ্ছে কি হলো ভেক্টর রাশি। এখন এখান থেকে যদি আমরা ত্বরণের মাত্রাটা একটু নির্ণয় করি, ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা দেখো, ত্বরণের মাত্রা যদি নির্ণয় করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, এখান থেকে আমরা ত্বরণ সমান সমান কি জানি, ত্বরণ সমান সমান আরেকটু লিখে নিই, ত্বরণ ইকুয়াল টু বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি বাই সময়। ত্বরণ ইকুয়াল টু বেগ বৃদ্ধি বাই সময়। তার মানে বেগ বৃদ্ধি, যেহেতু বেগের মাত্রা, বেগ বৃদ্ধি মানে হচ্ছে বেগের মাত্রা কত ছিল, আমরা বেগের মাত্রা করেছি এল টির পাওয়ার -1, এটা ছিল আমাদের বেগের মাত্রা।
এল টির পাওয়ার -1 বাই সময়ের মাত্রা টি। তাহলে এল ইন্টু টির পাওয়ার -1 ইন্টু এই টিটা যখন উপরে যাবে তখনও এই টির পাওয়ার -1 হয়ে যাবে। তাহলে এল ইন্টু টির পাওয়ার যোগ করলে -1 -1 -2 সূচকের নিয়ম অনুযায়ী, বা তোমরা ক্লাস 6-7 পড়েছ, কোনো একটা সংখ্যা গুণের সময় পাহাড়ে পাহাড়ে কি হয়? গুণের সময় অবশ্যই পাহাড়ে পাহাড়ে যোগ হবে। তাহলে টি ইনভার্স যোগ হয়ে গেলে -1 -1 তাহলে -2। তাহলে এল ইন্টু টি এর পাওয়ার -2। এই যে ত্বরণের মাত্রা এবং মন্দনের মাত্রা সেম, তার মানে ত্বরণ এবং মন্দনের দুটো জিনিস হচ্ছে আমাদের সেম জিনিস, শুধু এদের ডিফারেন্স। বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ এবং বেগ হ্রাসের হারকে বলা হচ্ছে মন্দন। এখন এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন হয়। কি কি কোশ্চেন? এই যে ত্বরণ মন্দনের বিপরীত অথবা মন্দন ত্বরণের বিপরীত কেন, এই একটা কোশ্চেন। কথাটা মানে একই, ত্বরণ মন্দনের বিপরীত বা মন্দন ত্বরণের বিপরীত কেন, একটা কোশ্চেন জানতে হবে। আর একটা খেয়াল করো, ত্বরণ বা মন্দনের যে একক এসেছে না, আমরা কি পেয়েছি একক? এই যে সিজিএস এসআই এর এককে এই যে সেকেন্ড কথাটা যে দুবার এসেছে, মানে সেকেন্ড স্কয়ার কেন আসে, সেকেন্ড স্কয়ার কেন এলো, এই কোশ্চেন দুটোর একটু ব্যাখ্যা তোমাদের জানতে হবে আজকে। দেখো, প্রথম আমরা ব্যাখ্যা আসি, ত্বরণ মন্দনের বিপরীত অথবা মন্দন ত্বরণের বিপরীত। এখান থেকে এই কোশ্চেনটা, কিংবা মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন, এই কোশ্চেনটা তোমাদের একটু জানতে হবে। না, এই কোশ্চেনে একটু ব্যাখ্যা আছে। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন, মানে নেগেটিভ কেন বলা হচ্ছে, অ্যাকচুয়ালি কোন কারণে নেগেটিভ বলা হয়। কি বললাম? মন্দনকে, কোশ্চেনটা হলো মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন, ত্বরণ বলা হয় কেন, এই হচ্ছে কোশ্চেন আমাদের। ওকে, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন? আমরা জানি যে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ এবং বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। যেহেতু ত্বরণ মন্দনের বিপরীত বা মন্দন ত্বরণের বিপরীত, এই জন্য মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। বোঝা গেল? এবার এর ব্যাখ্যাটা কি? মনে করি সাপোজ এখানে একটু তোমাদের গাণিতিক এক্সপ্লেনটা বুঝতে হবে, যে মনে করি বা ধরি। ওকে, আমরা ধরে নিলাম যে ধরি বা মনে করি, কোনো বস্তুর যদি প্রাথমিক বেগ ইউ হয়, মনে করি বা ধরি কোনো বস্তুর প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি এবং সময় টি হয়। কথাটা মানে বোঝা গেল? আমরা ধরে নিলাম, ধরি কোনো বস্তুর প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি এবং সময় যদি টি হয়, তাহলে আমরা কি জানি, ত্বরণ ইকুয়াল টু কি? ত্বরণ ইকুয়াল টু কি? বেগ বৃদ্ধি বাই সময়। আর মন্দন ইকুয়াল টু কি জানি? মন্দন ইকুয়াল টু বেগ হ্রাস বাই সময়, তাই না? বেগ হ্রাস বাই সময় মন্দন, আর ত্বরণ বেগ বৃদ্ধি বাই সময়। তার মানে এই যে বেগ বৃদ্ধি, তার মানে কি? প্রাথমিক বেগ আর অন্তিম বেগ। প্রাথমিক বেগ ইউ এবং অন্তিম বেগ যদি ভি হয় এবং সময় যদি টি হয়, তাহলে টি সময় পরে বেগ বৃদ্ধি কত? টি সময় পরে, তাহলে বেগ বৃদ্ধি আমাদের অন্তিম বেগ থেকে আমাদের প্রাথমিক বেগ মাইনাস হবে, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ হয়ে গেল, বাই সময় তো আমাদের টি। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ত্বরণ, যেটা আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করি। ত্বরণকে স্মল এফ দ্বারা
প্রকাশ করা হয়। এখন এখান থেকে আমরা মন্দন যদি করি, দেখো মন্দন ইকুয়াল টু কি, বেগ হ্রাস, বেগ প্রথমে যে বেগ নিয়ে চলছে তার থেকে বেগ কমে গেছে। তাহলে প্রথমে আমরা ইউ ধরেছি, মাইনাস পরে ভি, কমে গেছে মানে ভি, বাই সময় তো আমরা টি লিখেছি। এখন এখান থেকে যদি আমরা একটু সাজিয়ে নিই, দেখো ভিটাকে যদি আগে রাখি আর প্লাস ইউ যদি করি, মাইনাস ভি প্লাস ইউ বাই টি যদি আমরা করি, এবার পরের লাইন এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে ভি মাইনাস ইউ, ভি প্লাস মাইনাসে মাইনাস, তাই তো, প্লাস মাইনাসে মাইনাস ইউ বাই নিচে টি। এবার মাইনাস থাকবে এই যে ইনটু, যদি আমরা করি ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি অ্যাকচুয়ালি কি, দেখো ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু অ্যাকচুয়ালি ত্বরণ। তাহলে এই যে মাইনাস মাইনাস, এটা হচ্ছে এফ, যেহেতু এফ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, সেহেতু এখানে আমরা এই কন্ডিশনটা লিখতে পারি। তাহলে এই যে মন্দন, এটা কিন্তু টোটালটা মন্দনের হিসাব আমরা করে এসেছি, মন্দন, এটা কিন্তু মন্দন, তাহলে মন্দন ইকুয়াল টু কি, মাইনাস এফ মানে হচ্ছে মাইনাস ত্বরণ। তার মানে মন্দনকে ঋণাত্মক ত্বরণ এই জন্যই বলা হয়, কারণ ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার এবং মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। যেহেতু ত্বরণ মন্দনের বিপরীত কিংবা মন্দন ত্বরণের বিপরীত, সেহেতু এই মন্দনকে বলা হয় ত্বরণের এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। এই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি গাণিতিক যে ব্যাখ্যা, মন্দনকে ঋণাত্মক ত্বরণ কেন বলা হয়, এই কারণে বলা হয়। বোঝা গেছে? এইবার আসি আমরা ত্বরণ বা মন্দনের এককে যে সেকেন্ড কথাটা ছিল, এটা দুবার কেন লেখা হয়েছে সেকেন্ড কথাটা দুবার? কারণ ত্বরণ ও মন্দনের সেকেন্ড কথাটি দুবার আসে, কারণ একবার এই যে বেগ, একবার হচ্ছে বেগ বৃদ্ধি বোঝাতে, আর একবার বেগ বৃদ্ধির হার বোঝাতে ব্যবহার করা হয়। বোঝা গেছে? একবার বেগ বৃদ্ধি বোঝাতে আর একবার বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্যই ত্বরণ এবং মন্দন এদের এককে সেকেন্ড কথাটি দুবার আসে। আশা করি তোমাদের এই সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন নিয়ে কারো কোথাও কোনো সমস্যা নেই। এই অধ্যায়ে তোমাদের আরেকটি টপিকস বাকি আছে, আমি নেক্সট পার্টে করাবো। একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটা তোমাদের প্রমাণ করতে হবে। তো আমি নেক্সট টিউটোরিয়ালে তোমাদের আপডেট দিব এবং সেখানে আমি আরেকটু আলোচনা করব আজকে যে সমস্ত গাণিতিক ফর্মুলাগুলি অ্যাকচুয়ালি আমরা এখানে বিশ্লেষণ করলাম, প্রত্যেকটি ফর্মুলা সেকেন্ড পার্টে আমি একটু তোমাদের সাথে আলোচনা করব, করার পরে তারপরে যে একটা ইকুয়েশন আছে ইকুয়েশনটা আমরা প্রমাণ করব, তারপরে পার্টে আমরা ধরবো গাণিতিক সমস্যা নিয়ে। তাহলে এই অধ্যায়ের তোমরা একটু রিভাইজ দাও, আবার তোমাদের সাথে আমি দেখা করব পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।